লীগে দুপক্ষের দ্বন্দ্বের জেরে ট্রাকে আগুন। বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্যের দাম কমতে শুরু করেছে বলছেন বুলু। ৩ টাকা কেজিতেও বিক্রি হচ্ছে না আলু, কৃষকের মাথায় হাত। এবং সর্বশেষ জানাবো, আমরা বসে নেই, হোমওয়ার্ক শেষ করেই মাঠে নেমেছি বলছেন শিক্ষামন্ত্রী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আওয়ামী লীগের দুপক্ষের দ্বন্দ্বের জেরে ট্রাকে আগুন। বগুড়ার ধুনট উপজেলায় বাঙ্গালী নদীর অবৈধ বালু মহাল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে। রাত 10টার দিকে উপজেলার নিমগাছি নাংলু গ্রামের চর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে, নিমগাছি ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনের নেতৃত্বে একটি পক্ষ দীর্ঘদিন ধরে বাঙ্গালী নদীর চরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। তবে বালু মহলের নিয়ন্ত্রণ ও অর্থ বন্টন নিয়ে কয়েক মাস ধরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার রাতে ইব্রাহিম হোসেনের লোকজন খনন যন্ত্র দিয়ে চর থেকে বালু কেটে ট্রাকে তুলছিলেন। এ সময় একই এলাকার আওয়ামী লীগ কর্মী মজনু আলম, শামীম হোসেন ও জাহিদুল ইসলামের নেতৃত্বে আরেকটি পক্ষ হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলাকারীরা বালু উত্তোলনে ব্যবহৃত একটি খনন যন্ত্র ও 2টি ট্রাক ভাঙচুর করে। পাশাপাশি একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া বালু মহলের অস্থায়ী অফিস কক্ষ ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে ধুনট থানা পুলিশ। থানার ওসি আতিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে একজন উপপরিদর্শক পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্যের দাম কমতে শুরু করেছে বলছেন বুলু। বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্যের দাম কমতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য বরকতুল্লাহ বুলু। বুলু বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে ইতোমধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমতে শুরু করেছে। আপনারা এলপিজি গ্যাস সিলিন্ডার 2200 থেকে 2300 টাকা দিয়ে নিয়েছিলেন, কিন্তু এখন তা নিতে পারছেন 1280 টাকা করে। আস্তে আস্তে সকল পণ্যের দাম নিয়ন্ত্রণে চলে আসবে, কারণ রাষ্ট্র পরিচালনা যে বিএনপির অতীত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনা করবেন। তিনি আরও বলেন, আমি পুরো বেগমগঞ্জে 32 লাখ টাকার ইফতার সামগ্রী 5000 প্রান্তিক মানুষের মাঝে বিতরণ করব। পরবর্তীতে ঈদ সামগ্রী বিতরণ করব। আমি আমাদের বেগমগঞ্জে যারা বিত্তবান আছেন তাদের আহ্বান করব, রমজান মাসে তারা যেন প্রান্তিক লোকজনের পাশে দাঁড়ায়, যাতে ওইসব লোকজন সুন্দরভাবে ইফতার করতে পারে। প্রান্তিক মানুষের পাশে আমরা বিএনপি আছি। এর বাহিরে বিত্তবানরা এগিয়ে আসলে আমরা খুশি হব। 3 টাকা কেজিতেও বিক্রি হচ্ছে না আলু, কৃষকের মাথায় হাত। ঠাকুরগাঁওয়ে চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও কৃষকের কপালে এখন চিন্তার ভাঁজ। বাজারে আলুর দামে ভয়াবহ ধস নেমেছে। উৎপাদন খরচ তো দূরের কথা, মাঠ থেকে আলু তোলার খরচও তুলতে পারছেন না অনেক কৃষক। বর্তমানে অনেক এলাকায় 60 কেজির এক বস্তা আলু 200 টাকায় বিক্রি হচ্ছে না, যা কেজি প্রতি 3 টাকায় সামান্য বেশি। এমন পরিস্থিতিতে হিমাগারে আলু সংরক্ষণ করবেন নাকি বাড়িতে ফেলে রাখবেন, তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন জেলা চাষিরা। সকালে সদর উপজেলা বেগুনবাড়ি ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এ দৃশ্য দেখা যায়। কৃষক মনসুর আলী 10 বিঘা জমিতে গ্রানুলা জাতের আলু চাষ করেছেন। শ্রমিকরা জমি থেকে আলু তুলেছেন, কিন্তু মাঠের পাশে রাখা সেই বস্তা ভর্তি আলু কেনার কোনো পাইকার নেই। মনসুর আলী আক্ষেপ করে বলেন, 10 বিঘা জমিতে আলু চাষ করতে সার, বীজ, কীটনাশক ও সেচ মিলিয়ে বিঘা প্রতি খরচ হয়েছে প্রায় 40,000 টাকা। কিন্তু বর্তমানে যে দাম, তাতে 10,000 টাকার আলু বিক্রি হচ্ছে না। পাইকাররা বস্তা প্রতি আরও 3 কেজি বেশি আলু চাচ্ছেন। আমরা এখন কি করব ভেবে পাচ্ছি না। একই এলাকায় কৃষক নুরুল আলম জানান, এবার পছন্দ রোগের কারণে কাজ আগেই মরে যাওয়ায় আলুর আকার ছোট হয়েছে, ফলে 3-4 টাকা কেজিতেও কেউ আলু নিতে চাইছে না। এতে উৎপাদন খরচের অর্ধেকও উঠছে না। পাইকারি ব্যবসায়ীরা জানান, বাজারের চাহিদা তুলনায় সরবরাহ অনেক বেশি। পৌর শহরের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, রমজান মাস এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বাজার স্থবির। আমাদের কাছে পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু বিক্রি করতে পারছি না, তাই নতুন করে আলু কিনতে সাহস পাচ্ছি না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে আবাদের লক্ষ্যমাত্রা 28,000 হেক্টর, অর্জিত আবাদ 28,285 হেক্টর, উৎপাদন লক্ষ্যমাত্রা 7 লাখ টন। 17টি হিমাগারে মাত্র 1,45,532 টন আলু রাখা সম্ভব। হিমাগার সংকটের কারণে মোট উৎপাদনের বড় একটি অংশ কৃষকদের মাঠে নামমাত্র মূল্যে বিক্রি করে দিতে হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের উপপরিচালক মাজেদুল ইসলাম বলেন, গত মৌসুমের লোকসানের পর কৃষকদের কম জমিতে আলু চাষের পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু লাভের আশায় অনেকেই বেশি আবাদ করেছেন। এখন সারা দেশেই আলুর আবাদ বাড়ার বাইরে জেলাগুলোতে চাহিদাও কমে গেছে। ভবিষ্যতে লোকসান এড়াতে কৃষকদের পরিকল্পিতভাবে বিকল্প ফসল চাষের পরামর্শ দেন তিনি। আমরা বসে নেই, হোমওয়ার্ক শেষ করে মাঠে নেমেছি, বলছেন শিক্ষামন্ত্রী। বাংলাদেশের শিক্ষাঙ্গনে শুদ্ধি অভিযান বললেই যে নামটি সবার আগে স্মৃতির পাতায় ভেসে ওঠে তিনি আনমা এহসানুল হক মিলন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে নকলের বিরুদ্ধে তার আপোষহীন অবস্থান এবং ঝটিকা অভিযানে হেলিকপ্টার ব্যবহার তাকে এনে দিয়েছিল দেশজোড়া পরিচিতি। ভূষিত হয়েছিলেন হেলিকপ্টার মিলন উপাধিতে। দীর্ঘ বিরতির পর আবারও দেশের শিক্ষা ব্যবস্থায় ক্রান্তিলগ্নে নেতৃত্বের আসনে বসেছেন এই অভিজ্ঞ রাজনীতিক। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। এবার শুধু নকল প্রতিরোধ নয়, বরং ভঙ্গুর শিক্ষা কাঠামো মেরামত, কারিকুলাম বিতর্ক নিরসন এবং ডিজিটাল যুগে জেনারেশন আলফার উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার এক বিশাল চ্যালেঞ্জ তার কাঁধে। দুই মন্ত্রণালয়কে এক ছাতার নিচে এনে প্রশাসনিক গতিশীলতা বাড়ানো থেকে শুরু করে মফস্বলে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সামনে এগিয়ে নেওয়া সবকিছু নিয়েই তার রয়েছে নিজস্ব হোমওয়ার্ক। সম্প্রতি ঢাকা পোস্টের মুখোমুখি হয়ে তিনি শুনিয়েছেন শিক্ষা খাত নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। জানিয়েছেন কেন তিনি মনে করেন শিক্ষার্থীদের চেয়ে নীতি নির্ধারকদের ব্যর্থতাই বেশি, আর কেনই বা পিএইচডি ডিগ্রির স্বচ্ছতা নিয়ে আপোষ করতে নারাজ তিনি। কোনো অলৌকিক ম্যাজিক নয়, বরং সততা আর কঠোর পরিশ্রম দিয়ে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চান নতুন শিক্ষামন্ত্রী। একক কোনো চ্যালেঞ্জ নয়, বরং এখানে মাল্টিপল চ্যালেঞ্জ রয়েছে। সবকিছু নতুন করে সাজাতে হবে। ক্যারিকুলাম সংস্কার থেকে শুরু করে আসন্ন এসএসসি পরীক্ষা এবং প্রাথমিক শিক্ষার 32 থেকে 35 হাজার প্রধান শিক্ষক পদ আদালতে আটকে আছে। সবকিছু আমাদের জন্য চ্যালেঞ্জ। তবে আমরা বসে নেই, হোমওয়ার্ক করেছি এবং ধাপে ধাপে কাজ শুরু করেছি। আমাদের ইশতেহারে প্রতিশ্রুতি অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে কাজগুলো বাস্তবায়ন করব। শিক্ষার দুই মন্ত্রণালয় একীভূত করার সিদ্ধান্ত নিয়েছেন। কিভাবে কাজ সম্পন্ন করবেন? এহসানুল হক মিলন বলেন, এটি একটি অনন্য আইডিয়া। আগে দুই মন্ত্রণালয় আলাদা ছিল, আলাদা মন্ত্রী ছিল, ফলে অনেক সমন্বয়ের অভাব ছিল। 2006 সালে আমি যখন প্রতিমন্ত্রী ছিলাম তখন প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী এবং অষ্টম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত একটি ধারাবাহিক কাঠামো করতে চেয়েছিলাম, কিন্তু দুই মন্ত্রণালয়ের কারণে সেটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এখন আমরা এক ছাতার নিচে কাজ করছি। ডিভিশন থাকবে, কিন্তু মন্ত্রিত্ব আলাদা করার প্রয়োজন নেই। আমরা দুজন মিলে সব সুপারভাইজ করছি। কোনো ফাইল 72 ঘন্টার বেশি আটকে থাকবে না। আমি দেশের বাইরে থাকলেও 7 ঘন্টার বেশি আটকে থাকবে না। সরাসরি প্রতিমন্ত্রীর কাছে যাবে। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি আমরা দ্রুততর করতে চাই। এক জায়গা থেকে সমন্বিতভাবে কাজ করা এখন অনেক সহজ হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।